বরাবরের মতোই এসএফটিভির জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি চুয়াডাঙ্গা জেলার একজন কৃতি সন্তান, বলিষ্ঠ নারী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য ও জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা, ও আরেকটি পরিচয় আছে, উনি একজন উদ্যোক্তা এবং সকলের পরিচিত সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের মেয়ে মোসাম্মদ মিলিমা ইসলাম বিশ্বাস। তো মিলিমা ইসলাম বিশ্বাস কেমন আছেন? ভালো আছি। এসএফটিভিকে ধন্যবাদ আমাকে দেখার জন্য। যেহেতু এটা জনতার জিজ্ঞাসা প্রশ্ন, জনতার জিজ্ঞাসার অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানে মূলত আমরা জনতার যে প্রশ্ন থাকে রাজনৈতিক নেতা এবং নেত্রীদের কাছে আমরা সেই প্রশ্নগুলো করে থাকি। তো আজকেও আপনাকে আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে যে জনতার প্রশ্ন, অর্থাৎ এই চুয়াডাঙ্গা জেলার জনতার প্রশ্ন, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার এক আসনের মানুষের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যে 5ই আগস্টের আগে আপনাকে ওইভাবে চুয়াডাঙ্গা জেলার মানুষ কিন্তু চিনতো না, যেটা সত্য কথা। তো সেই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে মিলিমা ইসলাম বিশ্বাস একজন গৃহিণী ছিলেন, উনি হঠাৎ করে রাজনীতিতে আসছেন। তো আমরা আসলে সেই গল্পটাই শুনতে চাই, এবং জনতার যে জিজ্ঞাসা সেটা হলো যে আপনি গৃহিণী থেকে আসলে রাজনীতির অঙ্গনে কিভাবে পদার্পণ করলেন এবং সেটা কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যাই হোক, আমি আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। আমি এসএসসি আমার 92 সালে। আমি যখন স্কুলে পড়তাম, আমি যেহেতু রাজনৈতিক পরিবারে আমার বেড়ে ওঠা, রাজনৈতিক পরিবারে আমার জন্ম, ছোটবেলা থেকে যখন আমার মানে কথা ফুটেছে কি ফুটেনি, তখন থেকেই বাবাকে ধানের শীষ বিএনপি করতে দেখা, সেই থেকেই আমার বিএনপির প্রতি একটি মানে অন্যরকম একটা ভালোবাসা কাজ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকী বলেন, বিভিন্ন প্রোগ্রাম বলেন, সেই প্রোগ্রামে যখন র্যালি করতো, ওই র্যালির প্রথম সারিতে আমার আব্বু আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু সাজিয়ে ওখানে নিয়ে যেত। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স আপনার কত, 15-16। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 15-16 না, আপনার সরি 15-16 না, তখন আমার বয়স হচ্ছে 9-10। আচ্ছা আচ্ছা, 9-10 এই ধরনের। তো তখন থেকে আমি আব্বুর র্যালিতে মানে অনেক রাস্তা আমাকে হাঁটাতো, অনেক সময় আমার পায়ে ঘেঁটো পড়ে গেছে। আমি এই কথাটা কেন আপনাকে বলছি যে গৃহিণী কথাটা শুধু বলছেন না, আমি গৃহিণী থেকে এসেছি, তারপরে আমি মহিলা কলেজে পড়েছি। ওখানে কিন্তু তখন রাজনীতি কেউ করতো না। সেই সময় আমি ওখানে আমার মানে চুয়াডাঙ্গা মহিলা কলেজে আমি চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলকে ডেকে নিয়ে এসে ওই জায়গাটাই প্রথম রাজনীতি স্টাবলিশ করি, এবং ওখানে আমি ছাত্র দলের সভানেত্রী হই চুয়াডাঙ্গা মহিলা কলেজ। এবং আমি শুধু মহিলা কলেজ না, তখন আমার আব্বু যেহেতু জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিল, সেই সময় আমি ছাত্র দলের ইয়াতে সম্পৃক্ত হই, এবং আমি ছাত্র দলের প্যানেলে তখন কিন্তু ভোটও দিই। হ্যাঁ, তো এই হলো আমার প্রথম হাতে করি, মানে কাগজে কলমে। তারপর আমি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই আমি বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু করি। সবাই মানে আমাকে মানে এটা একটু মানে দৃষ্টিকটু ছিল যে মেয়েটা ভর্তি হয়নি এখনই মিছিল শুরু করেছে, কিন্তু আমার রাজনীতি, আমার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা, আমি কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওখানে প্রথমে ভর্তি হয়েছিলাম অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমি দেখছি যে এই সাবজেক্টে পড়া মানে একটু চাপ, কিন্তু আমি তো রাজনীতি করব, আমার স্বপ্ন ধ্যান সবকিছু আমার রাজনীতি করব, সুতরাং এখানে করলে পরে আমি রাজনীতিতে ওইভাবে সময় দিতে পারবো না। পরে আমি কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে, আমার কিন্তু কখনোই ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে আমি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়েছি, এটা ছিল না। মানে আমি আর্টসের ছাত্রী কখনোই ছিলাম না, আমি কমার্সের ছাত্রী ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড ছিল। বাট শুধু রাজনীতি করব বলে আমি ওই সাবজেক্ট বাদ দিয়ে, আমি আমার ক্যারিয়ার বাদ দিয়ে আমি রাজনৈতিক ক্যারিয়ার করব বলে আমি সাবজেক্টে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে পড়েছি। এবং আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকেই আমি হল শাখার সভানেত্রী হয়েছি। তো আমি 95 সালে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার হল শাখার সভানেত্রী, এবং আমি ঢুকেই আপনার যে বছরই ঢুকেছি সেই বছর প্রথমে মানে বিশ্ববিদ্যালয় শাখার জয়েন্ট সেক্রেটারি এবং হল শাখার সভানেত্রী, দুইটা পদ, তাও কি ভোটের মাধ্যমে যে পদ, সেই পদ আমি পেয়েছি। এবং দীর্ঘ 7 বছর
বিশ্ববিদ্যালয়ে মানে এমন কোনো মিছিল মিটিং নেই, এমন কোনো অবস্থা নেই সেই মিছিল মিটিং আমি বাদ দিয়েছি। আচ্ছা আচ্ছা এরপরে আপনার 2001 সালে আমার বাবা যখন ভোটে দাঁড়ালো, আপনি তখনকার কথা, আপনি চুয়াডাঙ্গার মানুষ জি, জি। যেটি চুয়াডাঙ্গা জেলার এমন কোনো ইউনিয়ন নেই, ওয়ার্ড নেই, পৌরসভা নেই যেখানে আমার পদচারণা হয়নি। এবং এমন একটা দিন গেছে যে আমি একদিনে দেখা যাচ্ছে 20টা করে প্রোগ্রাম করেছি। এবং এমন একটা অবস্থা হয়েছে, সবাই বলতে তোর বাবাকে প্রোগ্রাম করাবো না তোকে প্রোগ্রাম করাবো, আচ্ছা আচ্ছা তোর প্রোগ্রাম যেভাবে হচ্ছে জনগণ তো তোর বাবার প্রোগ্রামে যাচ্ছে না, সব তো তোর কাছে চলে আসছে। আচ্ছা হ্যাঁ, এটা মজা করে আর কি, যারা আমাদের সাথে আর কি জি, রাজনীতি জি। করতো তারা বলতো যে তুই এত প্রোগ্রাম করতে পারবি না, তোর একই মঞ্চে প্রোগ্রাম করতে হবে। আচ্ছা এমনও হয়েছে যে রাত 12টার পরেও শুধুমাত্র আমি গিয়ে বক্তব্য দেবে বলে হাজার হাজার মানুষ উপস্থিত থেকেছে। আচ্ছা আচ্ছা সেই জন্য আমার ভিত্তিটা হচ্ছে তখন থেকে। তারপরে আমি মানে আমি এখান থেকে আমার বিয়ে শাদী হয়েছে, আমি ঢাকাতে গেছি, আমার 3টা সন্তান হয়েছে। জি, জি। এর মধ্যে আমার বাবা যখন 2006 সালে মারা গেলেন, যাওয়ার পরে আমার চাচা জেলা বিএনপির হাত ধরলেন এবং চুয়াডাঙ্গা জেলাতে 2019 সাল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপির দায়িত্বে ছিলেন আমার চাচা। আচ্ছা সেই সময় যেহেতু চাচা চুয়াডাঙ্গা জেলা বিএনপির দায়িত্বে ছিলেন, আমাদের পরিবারের একটা বিষয় ছিল যে পরিবারের সবাইকে নিয়ে আমরা সবাই পরিবারের রাজনীতি করি, কিন্তু আচ্ছা। পদ পদবি কিন্তু আমরা কেউ ক্যারি করি না। আমাদের একজন মানে আমাদের ফ্যামিলির একজন ব্যক্তি, আমার বাবা চাচার কথা হচ্ছে এই ধরনের যে পদ পদবি তোমাদের লাগবে কেন, আমরা তো মানে আমি তো জেলা বিএনপির সেক্রেটারি, আমিই তো এনাফ, জি, জি। বা আমি এমপি, আমিই তো এনাফ, তোমাদের কেন পদ পদবি লাগবে, তোমরা রাজনীতি করবা, তোমরা আমার জন্য রাজনীতি করবা। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষ মানে বিএনপি করতাম। তো যে জিনিসটা আপনি বললেন না গৃহিণী, অনেক লম্বা কথা বলে ফেললাম, আচ্ছা, আচ্ছা। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে পলিটিক্স আমার রন্ধে রন্ধে মিশে আছে, আমার রক্তে মিশে আছে। আমি আমার মানে সেই ছোটবেলা থেকে আজ 40 বছর লাইফের আমার পুরাটা লাইফই পলিটিক্স। এবং এই দুঃসময় যখন আওয়ামী লীগ শাসন আমলে এই 17টা বছর কেউ মাঠে নামতে পারেনি, 2024 সালে যখন সাধারণ মানুষ ধরেই নিয়েছিল যে আওয়ামী লীগকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না, সেই সময় কিন্তু লাস্ট যে ইলেকশনটা হলো তারপরে কিন্তু মানুষ সব যে যার মতো গুটাই পড়েছিল। আমি মিলিয়ে আপনাকে একাধিক মানে কি ছবিতে দেখুন, প্রকাশ্যে চোখে প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে চোখের উপর চোখ রেখে আমি হাসিনা বিরোধী স্লোগান দিয়েছি, মিছিল করেছি রাজপথের। এমন কোনো মিছিল মিটিং নেই যে সেই মিছিল মিটিং এ আমি অংশগ্রহণ করি নাই। মানে আপনি যে বলছেন আমি যে গৃহিণী, এই কথাটা আমার কাছে একটু মানে হাস্যকর মনে হলো। যাই হোক, ওই প্রসঙ্গে আমি সেই জায়গায় আপনাকে রাখবো। আসলে যেহেতু হচ্ছে এই যে 5ই আগস্টের আগে মিলিমা বিশ্বাস চুয়াডাঙ্গার জেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে যে একজন মহিলা নেত্রী আছেন, এই বিষয়টা আসলে নতুন জেনারেশন জানে না। পাশাপাশি আমরা কিন্তু একটা সময় দেখেছি যে এই বিএনপির কার্যক্রমটা অনেকটাই কিন্তু স্থিতিশীল হয়ে গেছিল। আমরা দেখেছি যে আপনার চাচা যেখানে অফিস ছিল আপনাদের যে এলাকায় বাড়ি, সেই এলাকার সেই অফিসটাতেও কিন্তু ওখান থেকে সরিয়ে ফেলতে হয়েছিল। জানেন না কোন কারণে, নাকি দলের প্রতি ওনার অভিমান, নাকি তৎকালীন সরকারের প্রশাসনের কারণে, কি কারণে এই গ্যাপটার কারণে হয়তো আমাদের এই কথাটা বলতে হচ্ছে আর কি। না, আপনাদের কথা অবশ্যই সত্যতা আছে কিছুটা। ওনার একটা বয়স হয়ে গেছিল, আর মানে বিএনপির নেতা হিসাবে আওয়ামী লীগ পিরিয়ডে তাকে যতবার ধরে দিয়ে যাওয়া হয়েছে আর যত নির্যাতন তার উপর করা হয়েছে, এই নির্যাতনের কারণে উনি একটু মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং মানে ভীতু না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। রাজনীতি যে করবে না সেজন্য 2019 সালে তিনি রাজনীতি থেকে একটু সরে দাঁড়ান ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, মানে তিনি লোডটা নিতে পারছিলেন না, তার তো বয়স হয়েছে অনেক। তিনি যখন লোডটা নিতে পারছিলেন না, ঠিক সেই সময় আমি আমার নেতা তারেক রহমানের সাথে দেখা করি এবং তাকে বলি যে আমার চাচা যেহেতু এতদিন রাজনীতিতে ছিল, যার কারণে আমি রাজনীতি চুয়াডাঙ্গা জেলাতে করিনি, বাট আমি এখন রাজনীতি করতে চাই, আমি কিভাবে আমি করতে পারবো। তখন আমার লিডার আমাকে 62 সদস্য বিশিষ্ট কমিটির, তখন আসলে এই সময় হঠাৎ করে কাউকে ঢোকানো যায় না, তারপরও লিডার বিশেষভাবে আমার প্রতি ভালোবাসা থেকে আমাকে জেলা বিএনপিতে আপনার 61 সদস্য বিশিষ্ট কমিটি ছিল, 62 নম্বর সদস্যটাকে আমাকে করে এই কমিটি নতুন করে পাঠিয়ে দেয়। আমি আমার লিডারের কাছে মানে কৃতজ্ঞ এই বিষয়ে। যাক, আমরা দর্শককে আসলে জানাতে পারলাম যে মিলিমা বিশ্বাসের একটা বিস্তর রাজনৈতিক ক্যারিয়ার
এবং দীর্ঘ সময় ধরে মাঠে ময়দানে রয়েছেন এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে যেহেতু আপনিও তো চুয়াডাঙ্গা জেলার এই 1 আসনের সংসদের প্রার্থিতার জন্য আপনিও কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো সেক্ষেত্রে জাতীয়তাবাদী দলের যে কেন্দ্রীয় নীতি নির্ধারক যারা আছেন ওনারা যে সিদ্ধান্তটাকে আসলে নিয়েছেন, যিনাকে নমিনেশন দিয়েছেন, এ ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি? দেখেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপিতে অনেক 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 মানে নেতা আছে, অনেক অনেক মানে সেই রকম নেতৃত্ব দেওয়ার মতো মানুষ আছে। বাট আমরা যারা বিএনপি করি তারা হচ্ছে এই নেতৃত্বের প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবেই, কিন্তু দল দিন শেষে যাকে মনে 300 জনের বেশি তো দলের দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং একাধিক ব্যক্তি যোগ্য হলেও দল কিন্তু 300 ব্যক্তিকেই দেবেন। আর 300 ব্যক্তিকে জায়গায় হয়তো মানে কোনো কারণে সে আমার চাইতে একটু বেশি আগে আছে, সেই যার কারণে দল মনে করেছে তাকে মনোনয়ন দেওয়াটা দলের জন্য সুবিধাজনক। আর আমি আমার দৃষ্টি থেকে মনে করি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে আমার দল। হ্যাঁ, আমার ব্যক্তি মিলির স্বার্থের চাইতে দল অনেক বড়। আর মিলিমা ইসলাম বিশ্বাস, শহীদুল ইসলামের মেয়ে, তাকে যে ভালোবাসাটা মানুষ দিয়েছে সেই জায়গাটা থেকে আমার প্রতি যে মানুষের ভালোবাসা আছে, আমি এই ভালোবাসাটা নিয়ে থাকতে হয়। একটা মনোনয়ন বা একটা এমপি বা একটা মন্ত্রী, এটা আমার কোনো আসে যায় না। আমি জনগণের প্রতিনিধি হয়ে জনগণের নেত্রী হিসাবে সারা জীবন এই চুয়াডাঙ্গা মানুষের পাশে থাকতে চাই। এই যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, জি, যেহেতু মনোনয়ন পান নাই, জি, তারপরও আপনি এলাকায় এসেছেন, 100 বার। আমি সেই জায়গা থেকে একটা প্রশ্ন রাখতে চাই। যেহেতু আগামী জাতীয় সংসদ যে নির্বাচনে জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী মাঠে কাজ করছেন, আপনি এই নির্বাচনকে সামনে রেখে নিজেকে কিভাবে মেলে ধরেছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ, কিন্তু বাট আমি একটু দুঃখজনক হলেও সত্যি, মানে অন ক্যামেরা এটা বলা উচিত না, তারপরেও আমি বলছি, আমাকে কিন্তু চুয়াডাঙ্গা জেলা বিএনপি যিনি ক্যান্ডিডেট তিনি কিন্তু এখনো আমাকে ডাকেন নাই, আমার সাথে কোনো সমন্বয় করেন নাই। বাট আমার এতে কোনো আসে যায় না। আমি দল করি বিএনপি, আমার নেতা আমার নির্দেশনা দিয়েছে ধানের শীষের ভোট করতে। সুতরাং আমি কে আমাকে ডাকলো কে ডাকলো না ডাজ নট ম্যাটার। আমি আমার মতো করে, আমি আমার সাথে যে সমস্ত নেতা কর্মীরা ছিল প্রত্যেককে আমি একদম তাদের সর্বস্ব শক্তি দিয়ে ধানের শীষকে কিভাবে বিজয়ী করার জন্য করা যায় তার সর্বপ্রকার প্রচেষ্টা আমি করছি। এবং ইনশাআল্লাহ আমরা এই চুয়াডাঙ্গাতে বিএনপিকে ব্যাপক ভোটে মানে বিজয় করাতে সক্ষম, হ্যাঁ বিজয় করাতে সক্ষম হব। এবং ব্যক্তির চেয়ে দল বড়, আমি কে ব্যক্তি এখানে আমার ডাজ নট ম্যাটার। আমার কাছে আমার দলই শেষ কথা, ধানের শীষই শেষ কথা। আসন্ন নির্বাচনে ইতিমধ্যে আসলে একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আসলে প্রতিযোগিতার নির্বাচন করবে কিন্তু জামাত ইসলাম, ইতিমধ্যেই লক্ষণীয় বিষয়টা। তো সেই ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে এই চুয়াডাঙ্গা জেলার যে নির্বাচন করছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শরীফুজ্জামান শরীফ এবং জামাত ইসলামের পক্ষ থেকে মাসুদ পারভেজ রাসেল নির্বাচন করছেন, নিজের দল এবং জামাত ইসলাম বাংলাদেশকে কিভাবে আসলে মূল্যায়ন করেন? বিষয়টা হচ্ছে এই চুয়াডাঙ্গা হচ্ছে বিএনপি অধ্যুষিত এলাকা। বিএনপির জন্মের পর থেকে এই সিটটা কিন্তু কখনো বিএনপি হারায়নি। আপনার এই 3টা নির্বাচন বাদে, আমি নির্বাচন আর এই যে বিতর্কিত নির্বাচনগুলো বাদে কোনো নির্বাচনে কোনোদিন বিএনপি হারেনি চুয়াডাঙ্গা থেকে। সুতরাং বিএনপির বিজয় এখানে সুনিশ্চিত। হয়তো মানে জামাত এখানে ভোট বেড়েছে, কিন্তু সেই ভোট বাড়াটা মানে কিছু সংখ্যক ভোট বেড়েছে তাদের, এটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তার মানে এটা নাই যে তারা হচ্ছে মানে আমাদের সাথে প্রতিযোগিতায় পেরে যাবে, কারণ এই অঞ্চলের মানুষ শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে। শহীদ জিয়া যেদিন থেকে ওই খাল কাটা কর্মসূচি দিয়েছে এই চুয়াডাঙ্গার মানুষের সাথে, আর আমার বাবা জাগো দল থেকে এই দলের সাথে সম্পৃক্ত। সুতরাং আমরা এখানে দেখেছি চুয়াডাঙ্গার মানুষের ধানের শীষের প্রতি তাদের চোখে মুখে কি পরিমাণ ভালোবাসা, এবং বিভিন্ন সময় অনেক ধানের শীষের বিপরীতে অনেকে দাঁড়িয়েছে, কিন্তু কখনো কোনো সময়ই তারা বিজয়ী হতে পারেনি। সেজন্য আমি আশাবাদী ব্যাপক ভোটে এখানে ধানের শীষ বিজয়ী হবে, জয় হবে। জি জি। যেহেতু হচ্ছে যে এই আসনে যিনি নির্বাচন করছেন জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়ে শরীফুজ্জামান শরীফ, আমি ব্যক্তি বিশেষের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমরা একসাথে রাজনীতি করি, আমরা সবাই বিএনপি করি। আমার সবার উপরে বাংলাদেশ, সবার উপরে আমার দল,
আমার বাংলাদেশ, এগুলোকে সামনে রেখে আমি কোনো ব্যক্তি বিশেষ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করবো। এখানে কোন ব্যক্তি আমার এটা দেখার বিষয় না। হ্যাঁ, ব্যক্তির বিষয়টা ব্যক্তি বিশেষের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা ধানের শীষ, এটা জাতীয় নির্বাচন এবং আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে কিভাবে ধানের শীষকে বিজয়ী করা যায়। এটাই হচ্ছে যে মূল লক্ষ্য। একটা প্রশ্ন জনতা আসলে করে, সেটা হচ্ছে যে এই যে জাতীয়তাবাদী দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ার আপনার, এই রাজনৈতিক ক্যারিয়ারে আসলে এমন কোন স্মৃতি আছে যা আপনাকে এখনো তাড়া করে? অনেক স্মৃতি। এখন মানে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি একবার কেন্দ্রীয় থেকে মানে লাঠি দিয়ে মারটার খেলাম, কেন্দ্রীয় নেতারা ছিল। আর সবচেয়ে দুঃখজনক স্মৃতিটা কি শুনবেন? মানে এটা আমার, মানে আমি কখনো কোনোদিন কাউকে বলি নাই, কোনো মানে ওপেন কোনো প্রোগ্রামে বলি না, আজকে আপনাদেরকে ফার্স্ট বলছি। আমার হাজবেন্ড, সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, খুব সহজ সরল, খুব সাধারণ মানুষ, হ্যাঁ, বিজনেস করে খুব। বাট মানে আমাদের গোপীবাগে 2023 সালে একটা প্রোগ্রাম হয়েছিল। ওই প্রোগ্রামে আমি যেদিন যাই সেদিন পুলিশ মানে সকালবেলা প্রায় 10-20 জন পুলিশ এসে আমার বাসায় একদম ভোরবেলা চলে এসেছে। এসে বলছে, আপা আপনি কি, মানে সন্ধ্যাবেলা এসেছে, প্রথমে সন্ধ্যাবেলা এসেছে, আসলে পরে আমাকে বলছে যে আপা আপনি কালকে প্রোগ্রামে যাবেন না। তো আমি বলছি না, আমি আমার প্রোগ্রামে যাব না, মানে আপনারা আমার ঠেকানোর কে? আমি কোন প্রোগ্রামে যাব না যাব আপনাদের আমি বলে যাব না, আপনি যান। তারপরে সামহাও আমার নিচ থেকে আমার ছেলেকে ডেকেছে যে বাবা এদিকে আসো তো, মানে পুলিশ খুব ভালো মতো তাকে ডেকেছে, ডেকে নিয়ে তাকে ভ্যানে করে তুলে নিয়ে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গেছে। তারপর আমি তাকে হচ্ছে ইয়ে করলাম যে ঠিক আছে, হচ্ছে আমি আবার থানায় গেলাম, শুনতে পারলাম বাই দা বাই ওর ফ্রেন্ডদের কাছে যে ওকে নাকি থানায় ধরে নিয়ে গেছে। আমি তখন থানায় গেলাম, গিয়ে আমি বলছি যে ওকে কেন নিয়ে এসছেন? তো বলছে যে ওকে কেন নিয়ে এসেছে, মিথ্যা মিথ্যা অনেক এলিগেশন তার বিরুদ্ধে আনলো। তো আমি বলছি যে আপনি ওকে ছেড়ে দেন। তো বলছে আপনি কালকে, মানে আমাকে ইয়ে বললো যে আপনি কালকে প্রোগ্রামে যাবেন না। আমি বললাম যে ঠিক আছে আমি যাব না, আপনার আমার ছেলে বলছে আপনার ছেলে আপনার বাসায় চলে যাবে, আপনি কোনো চিন্তা করেন না, কিন্তু আপনি যদি প্রোগ্রামে যান তাহলে কিন্তু বিষয়টা অন্যদিকে যাবে। তো আমি বললাম যে আপনি ছেলে, আমি কথা দিচ্ছি যে আপনি হচ্ছে আপনার ছেলেকে জিম্মি করে আপনাকে মিটিং এ যেতে নিষেধ করছি। তো আমি বলছি আমি কথা দিচ্ছি যে আমি আমার ছেলেকে আপনি ফেরত দেন, আমি যাব না প্রোগ্রামে। পরে আমি আমার ছেলেকে বাসায় নিয়ে এসেছি। বাসায় নিয়ে আসে আমারও খুব জিদ, আমাকে তো আমি ওরা কি করবে, কি করতে পারে, এত অন্যায়, আমি ওদের কোনো অন্যায় মানবো না। আমি সেই কারণে আমি কোনো কথা না শুনে বলছি যে বাবা তুমি একটু সরে থাকো, আমি যাব বলে আমি একদম রেডি হয়ে মোটামুটি বের হব। একদম 20 জন পুলিশ এসে একদম মানে ধামাক আমার বাসায় এসে এই চল ধাক্কা ধুক্কি মেরে একদম সব ইয়ে করছে। বাচ্চা খুব বিধিখিস্ত অবস্থা। এই অবস্থা যখন দেখে, আমার হাজবেন্ড খুব নরম মনের মানুষ, হ্যাঁ, ও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, ও দেখে না স্ট্রোক করেছে। এই ফার্স্ট তার স্ট্রোক, এবং ফার্স্ট স্ট্রোক ওই দিন তাকে তার মানে এতটা সে ভয় পাইছে এবং এতটা ইয়ে হয়েছে, স্ট্রোক করেছে। এবং আপনার যখন সে কয়েকদিন পরে প্যারালাইজড হয়ে যায় এই স্ট্রোক থেকেই, এবং আজ অবধি ওই অবস্থায় আছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজকে আপনার জীবনের একটা বড় ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে। ও ভয় পেয়েছিল তারপর থেকে। যাই হোক, সামনে অন্য বিষয়। আসলে এই প্রতিহিংসার রাজনীতি থেকে আসলে বের হয়ে আসা উচিত। আমাদের যে পলিটিক্যাল কালচার হয়ে গেছে, যখন যে দল ক্ষমতায় যায় আর যে দল বিরোধী দলে থাকে তাদেরকে দমন পীড়ন করা, এখান থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যায় আপনার কাছে বলুন? আমি না আসলে আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, এবং আমি দল করেছি। আমার আসলে আপনাকে বললাম যে ছোটবেলার ভালোবাসা থেকে দলের সাথে সম্পৃক্ত। অনেকে আমাকে বলে যে তুমি এত প্রতিকূল অবস্থার মধ্যে দল করতে চাও কেন, দল করে তুমি কি পাবা? কিন্তু আমার কথা হচ্ছে একটাই, আমি দল করে কিছু পেতে চাই না, কিন্তু আমার যে ভালোবাসাটা
আমার বাবা যে আদর্শটা আমার মধ্যে ঢুকে দিয়েছে, সেটা হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে এই আদর্শটাকে আমি ক্যারি করছি। এবং এইটা আমি দলের বাইরে আমি কখনো কোনো কিছু চিন্তাই করতে পারি না। মানে আমি আমার এমনও হয়, আমি যখন কোনো বাসায় থাকি, ধরেন আমার কোনো কিছু না, আমি এই বিশেষ করে এই 17 বছর রাস্তাতে একটা মিছিল যাচ্ছে, আমি 7 বার উকিল দিই আর কি। আমার বাসার উপর থেকে আমি দেখি যে মিছিলটা কি বিএনপির মিছিল যদি হয় আমি একটু দেখে আসবো কারা করছে। মানে আমার মন প্রাণ জুড়ে আমি সারা জীবন দলের জন্য, মানে এত অন্ধভক্ত বলে না, আমি আসলে সেই ধরনের একজন মানুষ। এই জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমার অন্য কিছুতে আমার কোনো আঘাত লাগে না, কিন্তু আমার হাজবেন্ডটা অসুস্থ, এটা আমার জন্য খুব কষ্টদায়ক একটা বিষয়, যে আমার জন্য ওর এই ক্ষতিটা হয়ে গেল। আমি যদি রাজনীতি না করতাম হয়তো ও এই পজিশনে যেত না, বা আজকে ওই অবস্থাটা হতো না। এটাই। এসএফ টিভি নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকে যিনি আমাদের স্টুডিওতে হাজির হয়ে কথা বলছেন, সম্মানিত দর্শক, আমি ওনার কথা শুনে স্তম্ভিত হয়ে গেছি। আসলে এরকম নীলিমা বিশ্বাস শুধু একজন নয়, রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশে অনেক অনেক পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা চাই বাংলাদেশে একটি সহনশীল রাজনীতির একটা অবস্থান তৈরি হোক, রাজনীতি যে যার জায়গা থেকে করুক, তাদের মতামতকে প্রকাশ করার সুযোগ দেয়া হোক, এবং সকলের প্রতি সকলের সম্মান রেখে। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। দীর্ঘ সময় ধরে রাজনীতির ময়দানে আছেন, অনেকে নির্বাচনের আগে এলাকায় আসেন, মনোনয়ন চান, পেলে নির্বাচন করেন, না পেলে আবার তার নিজ জায়গায় ফিরে যায়। আপনি কি করতে চান? আমি আবারও বলেছি আপনাকে, এক কথা বারে বারই বলছি, আমি যতদিন আমি আমৃত্যু পর্যন্ত আমি চুয়াডাঙ্গা মানুষের পাশে থাকতে চাই। আমি আমার বাবাকে, আজকে আমার বাবা 20 বছর মারা গেছে, এখনো পর্যন্ত যেখানে যাই তাদের চোখে মুখে যে আমার বাবার প্রতি চুয়াডাঙ্গা মানুষের যে ভালোবাসা, আমি এই ভালোবাসা বা এখন আমি চুয়াডাঙ্গাতে, আমি আসলেই 5ই আগস্টের পরেই আমি চুয়াডাঙ্গাতে রাজনীতি ওইভাবে করতে পারছি, যার কারণে অনেকে আমাকে ওইভাবে জানতেও পারেনি, তাদের জানার সুযোগও হয়নি। এই জন্য আমি কাউকে দোষারোপ করি না, বা আমি সংগঠন হয়তো সেভাবে করতেও পারিনি। কিন্তু আমি যখন একবার এখন নেমেছি, যেহেতু আমার মানে ফ্যাসিস্ট আমলে আমি বললাম যে আমি এই করুণ অবস্থার মধ্যে দিয়ে গেছি বলে অনেক কিছু আমার ইচ্ছা থাকা, 2023 সালে আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অনেক কিছু করতে পারি নাই। বাট এখন আমার হাজবেন্ড একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, সেই স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় বিছানায় রয়েছে, আমার ফ্যামিলি মোটামুটি সেটেল, আমার অন্য কোনো সমস্যা নেই। এখন আমি যতদিন আমার লাইফ থাকবে আমি চুয়াডাঙ্গা মানুষের পাশে থেকে আমি সবার প্রিয় পাত্র হয়ে উঠতে চাই। আমি শুধু একজন এমপি মন্ত্রী বা আমি একটা প্রকৃত রাজনীতিবিদ, যাদের আদর্শকে আমি যে বিএনপির আদর্শকে দিয়ে আমি আদর্শকে ঘায়েল করতে চাই। আমি আমার চলন বলন একটা রাজনীতিবিদের কাছে একটা মানুষ যা চায় তাই যেন তারা পায়, সেই জায়গায় আমি আমাকে দেখতে চাই, যাতে আমার কাছে এসে প্রত্যেকটা মানুষ তাদের স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারে, যে আমরা একটা নেতা বা নেত্রী পেয়েছি এমন, যে সব সময় আমাদের কথা ভাবে, আমাদের কথা চিন্তা করে। আমি ওই জায়গাটার প্রতি আমার প্রচন্ড লোভ, এবং আমি ওই জায়গাটায় আমার আমৃত্যু পর্যন্ত আমি জনগণের পাশে থেকে আমি চলতে চাই। ধন্যবাদ নীলিমা বিশ্বাস। দর্শক, জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানের আজকের কথাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আজকে যিনি আমাদের স্টুডিওতে হাজির হয়েছিলেন, উনি বললেন ওনার জীবনের শেষ অবধি পর্যন্ত মানুষের জন্য রাজনীতি করতে চান, কোনো এমপি মন্ত্রী হওয়ার যেন স্বপ্ন নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি কাজ করে যাবেন। সকল রাজনীতিবিদ তারা সকলে এভাবে যদি চিন্তা করে যে শুধুমাত্র মানুষের জন্য রাজনীতি করবে, নিজের স্বার্থের জন্য নয়, দেশ ও দশের জন্য রাজনীতি করবে, তাহলে হয়তো আমাদের সোনার বাংলা বিনির্মাণ হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।